বনফুল। বাংলা সাহিত্য জগতে বনফুল একটি অত্যন্ত পরিচিত নাম। আমরা সবাই জানি, পেশায় ডাক্তার হলেও বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন কবি, ঔপন্যাসিক, গল্পকার এবং নাট্যকার হিসেবেই বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তিনি বনফুল ছদ্মনামে সৃষ্টি করে গেছেন বাংলা সাহিত্যের এক একটি অসামান্য মাইলফলক। বহু পুরস্কারে পুরস্কৃতও হয়েছিলেন তিনি। আজ আমরা শুনব তাঁরই লেখনীতে তাঁর জীবনের একটি গল্প। গল্পের নাম অঙ্কুর বৃক্ষ। শুনতে থাকুন। ভদ্রলোক সত্যি বিপন্ন হয়ে পড়েছিলেন। আমিও বেশ বিপন্ন হয়ে পড়লাম। কম টাকা নয়, প্রায় 2000 টাকা। আমার কথায় অত টাকা সে কি ছেড়ে দিতে রাজি হবে? আমাকে অবশ্য সে খুব খাতির করে, কিন্তু খাতির করে বলেই কি অসঙ্গত অনুরোধ করা যায়? ভদ্রলোক কিন্তু নাছোড়। হাত জোর করে বলতে লাগলেন, দয়া করুন ডাক্তারবাবু, বিশ্বাস করুন 3 দিন না খেয়ে আছি। চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল তার। নিরুপায় হয়ে শেষে প্রতিশ্রুতি দিলাম যে তাঁর উত্তমর্ণকে অনুরোধ করব যাতে তিনি সুদের টাকাটা ছেড়ে দেন। তাকে বুঝিয়ে বলবো যে বসত বাটি বিক্রি করেও সব টাকা দিতে পারবেন না ভদ্রলোক। যতটা দিচ্ছেন ততটা নিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সিভিল জেল দিয়ে আর লাভ কি, ক্ষতি বরং। আমার প্রতিশ্রুতি পেয়ে ভদ্রলোক চোখ মুছতে মুছতে উঠে গেলেন। অনাহার ক্লিষ্ট চেহারা, পরনে ছিন্ন মলিন বসন, দেখে সত্যিই দুঃখ হল। একটা গল্প মনে পড়ছে। গল্প নয়, সত্যি ঘটনা। অনেকদিন আগেকার ঘটনা, প্রায় 20 বছরের। আমার এক বন্ধু হঠাৎ একদিন সকালে আমার বাসায় এসে উপস্থিত। অনেকদিন তোর সঙ্গে দেখা হয়নি, তাই ভাবলাম নেমে পড়ি এখানে। পাটনায় যাচ্ছি একটা বিয়েতে, কাল বিয়ে। আজ রাতের ট্রেনে এখান থেকে রওনা হলেও ঠিক সময় পৌঁছানো যায়। তারপর কেমন আছিস? অনেকদিন পর রতনকে দেখে খুব খুশি হলাম। রতনকে সত্যিই ভালোবাসতাম, অন্য কোনো কারণে নয়, তার নিরহংকার সরলতার জন্য। লক্ষ্যপতির একমাত্র ছেলে সে, লেখাপড়াতেও খুব ভালো, কিন্তু তার পোশাক পরিচ্ছদে বা কথাবার্তায় কখনো কোনো রকম চালিয়াতি লক্ষ্য করিনি। সদা হাস্যময়, আত্মভোলা লোক। অনেকদিন পরে দেখা হলো, দেখলাম একটুও বদলায়নি। তখন আমি সবে প্র্যাকটিস আরম্ভ করেছি। রোগীর ঝামেলা বিশেষ ছিল না। সমস্ত দিন খুব আড্ডা দেওয়া গেল তার সাথে। হঠাৎ রতন বলে উঠল, ওহো, একটা জিনিস ভুল হয়ে গেছে। ঊর্ধ্বশ্বাসে ট্যাক্সি করে এসে ট্রেন ধরেছি। শাড়িখানা কিনে আনা হয়নি। এখানে ভালো কাপড়ের দোকান আছে? আমি ব্যাপারটা ধরতে পারিনি প্রথমে। বললাম, কিসের শাড়ি? বা, বিয়ে বাড়িতে যাচ্ছি, শুধু হাতে কি যাওয়া যায়? একটা ভালো বেনারসি শাড়ি নিয়ে যাব ভেবেছি। এখানে দোকান আছে? আছে, বেশ বড় বাঙালির দোকান আছে একটা। চল তাহলে সেখানে একটা শাড়ি কিনে ফেলা যাক। জগৎবাবুর জগৎজ্যোতি ভাণ্ডারে রতনকে নিয়ে গেলাম। জগৎবাবু নিজের মৃতা পত্নী জ্যোতির্ময়ী দেবীর নামের প্রথমার্ধের সঙ্গে নিজের নামের ব্যঞ্জন সন্ধি করে দোকানটির নামকরণ করেছিলেন। দোকানটি তখন খুব চলতি। আমরা যখন দোকানে গেলাম তখন বেলা 2:30 হবে। জগৎবাবু নিজেই দোকানে ছিলেন, কর্মচারী কেউ ছিল না। তারা খেতে গিয়েছিল বোধহয়। জগৎবাবু একটা তাকিয়ায় ঠেস দিয়ে ঢুলছিলেন। আমরা দোকানে ঢুকতেই তার কাঁচা ঘুমটা গেল ভেঙে। মনে হলো একটু যেন অপ্রসন্ন হলেন। তার ঈষৎ কুঞ্চিত ভ্রুযুগল দেখে তাই অনুমান করলাম। কিন্তু আমার সঙ্গে তার পরিচয় ছিল, তাই মুখে একটা ভদ্রতার হাসি টেনে আনলেন।
ডাক্তারবাবু যে, আসুন, দুপুর রোদে বেরিয়েছেন যে? আমার এই বন্ধুটির কাপড় কেনার দরকার, বিয়ে বাড়িতে যাচ্ছে, একটা বেনারসি শাড়ি নিয়ে যেতে চায়, দিন একখানা। জগৎবাবু কয়েক মুহূর্ত নীরব রইলেন, তারপর দোকানের সেলফগুলোর দিকে চেয়ে বললেন, শাড়ি বেনারসি আছে বোধহয় নাগালের মধ্যে, দেখি। তাকিয়া ছেড়ে উঠে দাঁড়ালেন। উঠতে গিয়ে কাছাটা খুলে গেল। সেটা গুঁজে কষিটা ঠিক করে নিয়ে এগিয়ে গেলেন একটা সেলফের দিকে। সেখান থেকে একটা কাপড়ের বস্তা নামালেন ধপাস করে। তারপর তার পাশে উবু হয়ে বসে বস্তাটি খুলে বার করলেন একখানা শাড়ি। নিন দেখুন। রতনের কিন্তু পছন্দ হলো না। আর একটা দেখান। আর একটা দেখালেন তিনি, সেটাও কিন্তু রতনের পছন্দ হলো না। তৃতীয় শাড়িখানাও যখন রতনের পছন্দ হলো না, তখন জগৎবাবুর চোখের দৃষ্টিতে আগুন ধরেছে। গুম হয়ে নির্নিমেষে চেয়ে আছেন তিনি রতনের দিকে। প্রশ্ন করলেন, কিরকম শাড়ি চাই আপনার? মিতভাষী রতন বললে, ভালো শাড়ি আছে কি আপনার? আছে, 250-300 টাকা দামের শাড়ি আছে। নির্বিকার কণ্ঠে রতন বললে, বেশ দেখান। সত্যি সত্যি যদি নেন তাহলে দেখাই, তা না হলে শুধু শুধু সিঁড়িতে চড়ে ওই ওপরের তাক থেকে নামানোর কোনো মানে হয় না। নেবেন কি? থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। মৃদু হেসে উঠে পড়ল রতন। দোকান থেকে বেরিয়ে এলো। আমাকেও বেরিয়ে আসতে হলো। বললাম, কিনবি না? অন্য দোকানে চল, এখানে কিনব না, অভদ্রলোক। মনে পড়ল মথুরা দাসের কথা। মথুরা দাস আমার রোগী, ছোট একটা কাপড়ের দোকান করেছে সম্প্রতি। তার দোকানে গেলাম। আমাদের দেখি মথুরা দাস শশব্যস্তে উঠে দাঁড়ালো এবং এমনভাবে আমাদের অভ্যর্থনা করল যেন আমাদের পথ চেয়েই তিনি দিন কাটছিলেন। একখানা ভালো বেনারসি শাড়ি চাই শেঠজি, আমার এই দোস্তের জন্যে। আইয়ে बैठिए, সাগ্রহে আহ্বান করল আমাদের। তারপর শাড়ি বার করতে লাগলো। 1, 2, 3, 4, আর বেনারসি ছিল না বেচারির দোকানে। রতনের একটাও পছন্দ হলো না। শেঠজি কিন্তু দমলেন না তাতে। হিন্দি ভাষায় বললেন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আরো শাড়ি এনে দেখাচ্ছি, অন্য দোকান থেকে আনছি। দুপুরের রোদ তুচ্ছ করে বেরিয়ে গেলেন তৎক্ষণাৎ। কিছুক্ষণ পরে ফিরল এক গাদা শাড়ি নিয়ে, নানা দামের, নানা রঙের। একখানা শাড়ির জমি রতনের পছন্দ হলো, কিন্তু রংটা হলো না। শেঠজি কিন্তু অপ্রতিভ হয়ে প্রশ্ন করলেন, বাবুজির কোন রং পছন্দ আছে? রতন বলল, ফিকে সবুজ। হুজরি মলের দোকানটা এখন বন্ধ আছে, সেখানে ফিকে সবুজ রঙের কাপড় আছে। কাল এনে রাখবো বাবু, কিংবা বলেন তো ডাক্তারবাবুর বাড়িতে পাঠিয়ে দেব। বাবু তো কাল পর্যন্ত থাকবেন না, আজ সন্ধ্যা ট্রেনে পাটনা যাচ্ছেন। ও আচ্ছা, দেখি। বেরিয়ে এলাম আমরা দোকান থেকে। রতন বললে, পাটনাতেই পেয়ে যাব বোধহয়। সন্ধ্যার সময় রতনকে স্টেশনে তুলে দিতে যাবার জন্য বেরুতে যাচ্ছি। এমন সময় মথুরা দাস মারোয়ারি এসে হাজির, হাতে ফিকে সবুজ রঙের 3খানা শাড়ি। রতনের একখানা শাড়ি পছন্দ হলো, 850 টাকা দিয়ে কিনলে শাড়িখানা। পরে খবর নিয়ে জেনেছিলাম ওই শাড়িখানা বেচে 100 টাকা লাভ করেছিলেন মথুরা দাস।
বিপন্ন ভদ্রলোকটিকে দেখে এই যে ঘটনাটা মনে পড়ল, এটাকে অবান্তর বা অপ্রাসঙ্গিক মনে করবেন না, রীতিমতো প্রাসঙ্গিক। কারণ ওই বিপন্ন ভদ্রলোকটি একদা ধনী জগৎ চৌধুরী। জগৎজ্যোতি ভাণ্ডার ঋণের বন্যায় বহুকাল আগেই ভেসে গেছে, আর যার থেকে টাকা ধার করে তিনি এই বিপুল বন্যায় নিজের নাকটি কোনো রকমে বার করে রাখতে সক্ষম হয়েছিলেন, তার নাম শেঠ মথুরা দাস, যে একদিন রতনকে ফিকে সবুজ রঙের শাড়ি বেচেছিল বাড়িতে এসে। তার এখন 4টে দোকান, 2টো মিল, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা। আর একটা কথাও এই প্রসঙ্গে বলা প্রয়োজন, আমার অনুরোধে মথুরা দাস জগৎবাবুকে ঋণমুক্ত করে দিয়েছিলেন। গল্প শেষ হলেও লেখক কিছু শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রেখে গেলেন। মথুরা দাস মারোয়ারি একদিন যিনি ব্যবসার বাজারে অঙ্কুরিত হয়েছিলেন, তিনি তার নিষ্ঠা, ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে একজন বৃক্ষরূপী ব্যবসায়ীতে পরিণত হলেন। আর যিনি ব্যবসায় বৃক্ষ ছিলেন, সেই জগৎবাবু তার অলসতা, বিষয় সম্পত্তির অহংকার আর উদ্যোগের অভাবের কারণে সমূলে উৎপাটিত হলেন। গল্প কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম।